সবাইকে শুভেচ্ছা। অবশ্য শুভেচ্ছা বলার মতো আ অবস্থা নাই। আজকে এমন একটি ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের শিক্ষাগুরু মানে একজন শিক্ষক, একজন অধ্যাপকের গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটেছে। রীতিমতো ধাক্কাধাক্কি এবং আ একটা মব তৈরির চেষ্টা হয়েছিল। খুবই নেক্কারজনক একটা ঘটনা। আ আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন এই ঘটনার যে নির্মম এবং একটা বাজে ঘটনার শিকার প্রফেসর ডক্টর জামাল উদ্দিন স্যার। স্যার আমার সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে আসলে কি বলে মানে সহমর্মিতা জানাবো আসলে। এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মতো একজন স্বনামধন্য শিক্ষক ৩০ বছর ধরে অধ্যাপনা করছেন। আপনাকে এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাই আসলে ঘটনাটা কি ঘটেছিল স্যার? আসল বিষয়টা ছিল আপনার আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর আপনারা একটি স্মারকলিপি পেশ করার জন্য আমাদের নীল দলের তরফ থেকে আমরা মাননীয় উপাচার্যের অফিসে গিয়েছিলাম। দীর্ঘদিন যাবৎ আমরা এই ধরনের একটি বিশেষ করে আপনার সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী নানা ধরনের নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করছেন। কর্মের নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, সব কিছুই সেখানে আপনার গত 14-15 মাস যাবৎ এইভাবে চলছে। আমাদের স্বাধীনতার 54 বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা, কখনো কোনো ঘটেনি। দৃষ্টান্ত এখন পর্যন্ত আমরা দেখিনি। আহ, নানা ধরনের ঘটনা, আগেও তো পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আগেও। কিন্তু কখনো বিশ্ববিদ্যালয় এটা একটা সার্বজনীন জায়গা। এখানে আমরা একটা সাবলীল বিতর্কের ভিতর দিয়েই কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধানগুলো করি, জি। এবং এখানে দলমত নির্বিশেষে সমস্ত শিক্ষকরা একসাথে পরীক্ষা কমিটিতে কাজ করেন, ক্লাসরুমে কাজ করেন। সুতরাং এইখানে কখনোই কারো সাথে কারো বিরোধটা আপনার কখনোই মানে আহ, কোনো মানে একটা উচ্চতর পর্যায়ে কখনোই পৌঁছায় না। আচ্ছা। কারণ আমরা একসাথে কাজ করি, একসাথে রেজাল্ট পাবলিকেশন করি, ছাত্রদের সাথে একসাথে সবকিছু ডিল করি, প্রতি সপ্তাহে একাডেমিক কমিটির মিটিং করি। সুতরাং আমাদের ভিতরে যে দূরত্বটা, যতই রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকুক, আমাদের ভিতরে ভিন্নতা তেমন থাকুক কোনো না। দূরত্ব কখনোই তৈরি হয় না, জি। অতীতে কখনোই হয় নাই। আমার এই 28 বছরের শিক্ষকতা জীবনে আমি কখনোই সেটা দেখিনি। রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, কিন্তু এবারই প্রথম দেখলাম যে আপনার এক ধরনের আহ, মানে শিক্ষকদের প্রতি বলেন, প্রতিপক্ষ ছাত্র বলেন, কর্মকর্তা কর্মচারী বলেন বা সমাজের অন্যান্য অংশ বলেন, সেখানে একদম মানে আমি কি বলবো, চরম ধরনের অসহিষ্ণুতা। আচ্ছা। এটা ঘটার পেছনের কারণ হচ্ছে যে আমাদের নানা ধরনের সামাজিক সংকট এখানে আছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু আমরা আচ্ছা। আজকে তারপরেও মাননীয় উপাচার্য বরাবর আমরা এই ধরনের স্মারকলিপি দিতে গিয়েছি, তাকে জিনিসগুলোকে স্মরণ করিয়ে দেওয়া। আপনি নিশ্চয়ই আমার কপিটা পেয়েছেন। আমাদের হ্যাঁ, হ্যাঁ, স্মারকলিপির ভাষা হ্যাঁ। খুবই সাবলীল, এবং সেই কথাগুলো কিন্তু আমরা সেখানে বলেছি। এবং আচ্ছা। আমরা সর্বশেষ বলেছি যে মব সন্ত্রাস যেন চিরতরে দূর হয়। হুম। কিন্তু দেখেন, সেই বিষয়টাই কিন্তু আজকে ঘটল। অর্থাৎ মানে আমাদের মবের কথার বিরুদ্ধে বলে এসে মবের শিকার হলেন আরকি। শিকার হয়ে গেল। অর্থাৎ আমাদের কথাগুলো যে কতটা সত্য, একদম হুম। সাথে সাথে তার প্রমাণ হয়ে গেল। তো এবং আপনি, আমরা কিন্তু অনেক মানে সুন্দর ভাষায় মাননীয় উপাচার্য বরাবর আহ, এই ধরনের কথা, আমাদের সমস্যাগুলো কিন্তু আমরা তুলে ধরেছি।
মানে উপাচার্য মহোদয়ের সাথে আপনাদের সরাসরি কথা হয়েছে? না, তার সাথে ওনার সাথে আমাদের দেখা হয়নি। আচ্ছা, উনি একটা জরুরি কাজে ইউজিসির একটা মিটিং এ চলে গেছিলেন, সেটাই আমাদেরকে অফিস ইনফর্ম করছে। আচ্ছা, তখন আমরা আপনার তার অফিসে এটা আমরা হ্যান্ড ওভার করেছি। আচ্ছা। দীর্ঘদিন যাবৎ কিন্তু কোনো পক্ষ এইভাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে আর কখনো কথা কথা বলছিল বলে। না আরকি। কথা বলছিল না। আমরাই প্রথম এইবার এটার দায়িত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আপনাকে আমি বলেছিলাম টেলিফোনে এর আগেও যে আমার সাথে যারা বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় শিক্ষক, জি, হ্যাঁ, তারাই কিন্তু আমার সাথে সেখানে ছিলেন। আমি নীল দলের কনভেনার, আমার সাথে আমার ৩ জন কো-কনভেনার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, এরা সবাই কিন্তু খুব হাই প্রোফাইল ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়ের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। তো সেক্ষেত্রে এই ধরনের একটি ঘটনা ঘটবে, সেটা সম্পূর্ণই আমাদের কাছে অপ্রত্যাশিত এবং এইটা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, ঐতিহ্য, তার যে ভাবমূর্তি, ইমেজ, তার সাথে কোনোভাবেই যায় না। এমনকি আমি বলব যে আহ, আমরা যে ডাকসুর একজন কর্মকর্তা এই ধরনের কাজে, নিন্দনীয় কাজে যুক্ত হতে পারেন, এটা এটা অবিশ্বাস্য। এটা অবিশ্বাস্য, অপ্রত্যাশিত। আপনারা স্যার আপনারা কারা ছিলেন? আপনার সঙ্গে আর কারা ছিলেন? এবং আপনারা এই যে স্মারকলিপি দিয়েছেন ভিসি বরাবর, দেওয়ার পরে আসলে আপনারা কোথায় গেলেন এবং মানে কিভাবে তারা এই আক্রমণটা আপনাদের উপরে করলো? একটু যদি বিস্তারিত বলেন। আমরা মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার পরে আমরা সেখান থেকে আমাদের একজন সহকর্মী সে তার বিভাগে চলে যায় ব্যাংকিংয়ের। তারপর আমরা ৪ জন আমাদের গাড়িতে করে আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের যে লাউঞ্জ, শিক্ষক লাউঞ্জ, জি, সেখানে জি। আসি একটু নাস্তা করা এবং একটু চা খাওয়া। এই মানে ১০-১৫ মিনিটের বেশি হবে না। এই আচ্ছা। আহ, এরপরে আমরা এখান থেকে বেরোয় আপনার যাচ্ছিলাম, আপনি আপনি হয়তোবা জানেন যে এটা সামাজিক বিজ্ঞান অনুষদের ঠিক দোতলায় হ্যাঁ, এই শিক্ষক লাউঞ্জটা। তো সুতরাং একতলায় সিঁড়ি হচ্ছে, মানে একটা সিঁড়ি পার হলেই কিন্তু নিচতলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা বেরোনোর সাথে সাথেই তারা ওইদিকে ডিন অফিস, সেই ডিন অফিস থেকে তারা এসে আমাদেরকে ব্যারিকেড দেওয়া শুরু করে, আপনারা যেতে পারবেন না। আচ্ছা। তো আমরা তো হতভম্ব হয়ে গেছি, যে তো এ ছাত্ররা, এত সিনিয়র শিক্ষক, অধ্যাপক জিনাতুদা একজন মানে চৌকস, আপনি আপনি বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমনই নারী নারী নেতৃত্ব যদিও বলেন, তার মতো এত সাহসী এবং যুগোপযোগী যে নারী নেতৃত্ব, সেটা কিন্তু সচরাচর আমরা দেখি না। দেখি না। এত হ্যাঁ, বিরল একজন ব্যক্তিত্ব, যিনি বিশ্ববিদ্যালয়ের পেনশন স্কিমের মধ্যে আন্দোলন করে সমস্ত শিক্ষা পরিবারের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের, আমরা জানেন যে একটা প্রত্যয় স্কিম আমাদের পূর্ববর্তী সরকার সেটা শিক্ষকদের উপর, পাবলিক শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে সেটা দিয়েছিল, কিন্তু আমরা সেটা প্রত্যাখ্যান করেছি এবং সেই জন্য কিন্তু আমরা কিন্তু ওই আন্দোলনে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি শাটডাউন সেটা পালিত হয়েছিল হচ্ছে। তখন আরকি। হ্যাঁ, এবং এই প্রফেসর জিনাত হুদা কিন্তু সেই সময় সারা বাংলাদেশে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে পরিবার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের চোখের মণিকোঠায় রূপান্তর হয়েছে। মানে তার মণিতে রূপান্তর, চোখের জি, মণিতে তারা জি, জি। রূপান্তরিত হয়েছে এবং হুম, তাদেরকে পুরো পরিবার, বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি তাকে কিন্তু অত্যন্ত সম্মানের চোখে দেখে। সম্মানের চোখে দেখে। তাকে তাকে পর্যন্ত তারা আপনার অধ্যত্তভাবে তারা আক্রমণ করতে আসছে। আমি যে তাকে আগলাহে ধরছি। আগলায়ে আচ্ছা, তারপরে আপনার ১ম সিঁড়ি ধাপে মাঝখানে তিনি আমাকে ছেড়ে যাবেন না। তো মাঝখানে গিয়ে তিনি "তোমরা কি করতেছো?" ওইখানে বসে তিনি কিন্তু কথা বলতেছিলেন। কিন্তু তারা আমাকে এই সিঁড়ির ১ম এই এখনো তারা আমাকে ফার্স্ট ফ্লোরে তারা আমাকে আটকিয়ে রাখছে এবং আচ্ছা। আপনারা দেখছেন ধস্তাধস্তি করতেছে। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আমি বেরোয়া আপার সাথে সাথে আপাও চলে গেল, আপার গাড়ি চলে আসলো ওইখানে। আমি গিয়ে বের হয়ে দেখেন স্পেসটা অনেক দূর, কিন্তু আপনি যদি হ্যাঁ, 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 সামাজিক হ্যাঁ, আমরা বিজ্ঞান ভিডিওটা অনুষদ, দেখেছি। তারপরে দেখে এখান থেকে বেরোয়া গেট দিয়ে বেরোয়েও কিন্তু মসজিদ পর্যন্ত হুম। অনেক দূর, কিন্তু তারা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এই ধরনের ঘটনা পাওয়া যায় না।
এবং আপনার আহ, আহ, আমাদের ডাকসুর ইতিহাসেও ডাকসুর এরকম কোনো কোনো কর্মকর্তা এই ধরনের মানে ন্যাক্কারজনক এবং নিন্দনীয় পদধারী পদধারী কোনো নেতা আর কি, এটা কি এই ধরনের এ, কাজ করেছে। ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জুবায়ের, এই জুবায়েরের হ্যাঁ, নেতৃত্বেই পুরো ঘটনাটা ঘটেছে, ঘটেছে। নাকি হ্যাঁ, তার সঙ্গে অন্য কারা ছিল? ওনার সাথে পিছনে আরো লোকজন ছিলেন, কিন্তু ওনার নেতৃত্বেই উনি এটা ওনার নেতৃত্বে এটা ঘটেছে। যেটা আসলে আমরা আমরা আসলে এই ধরনের অভিজ্ঞতা তো আমাদের নেই যে ছাত্ররা এইভাবে শিক্ষকদের সামনে দাঁড়াতে পারে এবং এইভাবে অধ্যত্বপূর্ণ আচরণ করতে পারে, এটা নজিরবিহীন। এবং এই ধরনের ঘটনার একটা ইনস্ট্যান্স পাওয়া যায় যে 1971 সালে আপনি যদি লক্ষ্য করেন, ছাত্ররাই কিন্তু শিক্ষকদেরকে রাতের অন্ধকারে ডেকে ডেকে আপনার পাকিস্তান আর্মির কাছে কিন্তু তুলে দিয়েছে। আরবিদের হাতে তুলে দিয়েছিল। এইবার যদি আমরা আন্দোলনের ফোর্স এমন যে ক্ষমতার যে ফোর্সের কথা, শক্তির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ওই ফোর্সটাই কিন্তু এবারও কিন্তু ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতার একটা কাছাকাছি। বৃহৎ অংশ জুড়ে আছে। জি। তাই থেকে আমি বলবো যে ঠিক 71-এর যে বিভীষিকাময় পরিস্থিতি তারা তৈরি করেছে, সেই একই ধরনের মন মানসিকতা স্বাধীনতার 50 বছরের মধ্যেও তাদের ভিতরে আসে নাই। তাদের কারণ ভিতরে আসে নাই। ডাকসুতে তাদের শক্তিই কিন্তু ডাকসুতে নির্বাচিত হয়েছে। এবং সুতরাং তারা তো স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্বীকারই করে না এখনো, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা এগুলো তো রেগুলার তাদের একটা কর্মকাণ্ড আর কি। এটা আমরা এটা এটা আমরা আমরা লক্ষ্য করেছি। এবং যদি সেইটা আপনার বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশে সেটা একটা বড় ধরনের বিতর্ক মাধ্যমে সেটা কিন্তু ছড়িয়ে দেওয়া যায়, হ্যাঁ। কারো গায়ে হাত তুলে কাউকে এইভাবে মানে অ্যাসল্ট করে, অপমান করে, অপদস্থ করে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটানো, না, এটা এটা খুবই কিন্তু খুবই খুবই লজ্জাজনক স্যার। এবং আমরা এবং যে ভিডিওতে দেখছিলাম যে আপনার গায়ের জামা পর্যন্ত খুলে নিয়েছে এবং সেই জামা দিয়ে আপনাকে মানে ব্যারিকেড দিয়ে একটা একটা বাধার মতো চেষ্টাও করেছে আর কি। মানে এত বড় আসলে ন্যাক্কারজনক, এটা এটা আসলে ভাবাই যায় না আর কি এটা এটা। এটা মানে 71-এর মতো আমি আমি আজকে আপনাকে একটা কথা বলি। তাদের আমার সাথে আপনার আমি কিন্তু এই যখন মানে এই ঘটনা ঘটার আগেই যে তোমরা এখনই আমাদের আমি তোমরা এখনই এই ধরনের ব্যবহার করো, যদি কখনো তোমরা ক্ষমতায় আসো তাহলে তো আমাদেরকে তো 71-এর মতো পাকিস্তান আর্মির হাতেই তোমরা তুলে দিবা। আচ্ছা। এই কথা কিন্তু আমি ছাত্রদেরকে বলেছি, আচ্ছা। সেই সময়ে কিন্তু বলেছি। কিন্তু দেখেন আমার কথা কিন্তু অনেকটা কাছাকাছি ফলে গেছে। কাছাকাছি ফুলে গেছে স্যার। একটা বিষয় আর কি, যে ওরা বলার চেষ্টা করছিল যে আপনি একটা কথা বলেছেন, এই যে 2024-এর 5 আগস্ট যে পট পরিবর্তন হলো সেই সময়ে আপনার একটা কথা নিয়ে তারা এটা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছে। তারা বলার চেষ্টা হুম। করছে যে স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশ ফায়ার দিতে হবে। এটা আপনি বলেছেন কিনা আদৌ আর কি? আপনাকে আমি একটা কথা বলি, আহ, এটা যদি কখনো মিথ্যাকে যদি কখনো বানোয়াট বক্তব্য যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে এত বড় একটা ঘটনা এখানে ঘটেছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন অথবা আপনারা নিজেরাই তদন্ত করেন কোথায় কখন কাকে আমি এই কথা বলেছি। আমি কি ফেসবুক পোস্টে লিখেছি? লিখলে কাকে বলেছি? আমি যদি কাউকে ইন পার্সন বলি, সে আমার ছাত্র হইতে পারে, কলিগ হইতে পারে, কাকে আমি এই কথা বলেছি, কি এভিডেন্স তাদের কাছে আছে, আমার না, অডিও সেটা তো কোনো অবশ্যই। ভয়েস আছে কিনা, আমার কোনো কমেন্ট তাদের কাছে আছে কিনা, আমার কোনো ফেসবুক পোস্ট তাদের কাছে আছে কিনা, আপনারা আপনাদের যত রকম পদ্ধতি আছে আপনারা অনুসন্ধান করেন।
স্যার তাহলে কেন মানে কি কারণে তাদের এই অ্যাটাক, মানে এইটা আপনি একটু বলছিলেন আলাপচারিতে আপনার সাথে যখন কথা হচ্ছিল তখন বলছিলেন যে এটা কেন, মানে এটার এটা পেছনে এটার নিশ্চয়ই এটার একটা এটার অন্তর্নিহিত পেছনে কারণ রয়েছে। এটার অন্তর্নিহিত কিছু কারণ হচ্ছে, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে আমাদের আহ, বিশ্ববিদ্যালয়ে গত মানে কয়েক মাস যাবৎ আমাদের নীল দলের কোনো অ্যাক্টিভিটি ছিল না। আচ্ছা। কিন্তু গত মাসের আগে আমি যখন এই নেতৃত্বে আসি এই দলের, আমি অনেক অ্যাক্টিভিটিস, অনেক কর্মসূচি, ভিসি, প্রভিসি, প্রক্টর সবাইকে যখন তখন যে কোনো বিষয়ে আমি তাদেরকে বলি, স্যার এটা এইভাবে করা উচিত না। আমি তাদের সাথে একটা লিয়াজো বা তাদের সাথে একটা আলোচনা, একটা নেগোসিয়েশন এগুলো করার জন্য চেষ্টা করতেছি। এবং আমি অনেকটাই নর্মালাইজ করে ফেলছি। কারণ এখানে আচ্ছা, অনেক শিক্ষক যুক্ত। এর শতাধিক শিক্ষক তারা কর্মক্ষেত্রে যেতে পারছেন না। তো শিক্ষকরা যেতে যদি পারছে না মানে তাদের তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না আর কি। যেতে যাওয়া হচ্ছে না। বহু ছাত্র, আপনার কৃষকের ছেলে, আপনার মজুরের ছেলে, শ্রমিকের ছেলে, গ্রামীণ পরিবেশে স্কুল মাস্টারের ছেলে, শত এবং শত ছাত্র, একটা ঘটনা এবং কি শত শত ছাত্র কি আপনার যুক্ত থাকে? হ্যাঁ আপনি সেটি। ঢালাও ভাবে আপনার 4 থেকে 600 ছাত্রকে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার করে দিবেন? এটা হয়? না সেটা। কত নিম্নবিত্ত পরিবারের, কত নিম্ন দরিদ্র পরিবারের ছাত্ররা, তারা একটি মাত্র ছেলে এখানে আসছে, তারা লেখাপড়া শিখে একটা সার্টিফিকেট পাবে, একটা তার দরিদ্র বাবা মা, রিক্সাওয়ালার ছেলে, তারা একটা চাকরি পাবে এবং তার মাধ্যমে তাদের সেই ছেলেটা পরিবারটা। যদি আপনার এখানে বহিষ্কার হ্যাঁ। হয়ে যায় এবং ছোট অপরাধে যদি লঘুদণ্ড হয়ে যায়, তাহলে না সেটা লঘু তার পরিবারের লঘু জন্য, লঘু অপরাধে গুরুদণ্ড আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছোট ছোট অপরাধে যদি গুরুদণ্ড হয়ে যায়, যেটা আমি সরি, লঘু অপরাধে যদি গুরুদণ্ড হয়, শত শত ছাত্রকে আপনি বহিষ্কার করে দেবেন বিশ্ববিদ্যালয় থেকে? এটা হয়? এটা এই উপরন্তু আপনি আমাদের চ্যানেলের জিল্লুর ভাইয়ের যদি একটা উপস্থাপনা দেখেন, তিনি সেখানে বলছেন যে এই হামলাগুলো ছাত্রলীগের অভ্যন্তরে লুকিয়ে থাকা অন্য গ্রুপ, তারা সেগুলো সংগঠন করেছে। আজকে সেগুলো তো এবং বের হয়ে গেছে। কিছু কিছু খবর তো আসছেও আর কি যে কারা এই এই ছাত্রলীগের ভেতরে অ- থেকে কারা হামলা চালিয়েছে, কারা কি করেছে। হ্যাঁ, আপনি সেই অপরাধে কি, অমক হলের অমক পোস্টধারী নেতা, শুধু পোস্টে থাকার কারণে আপনি তারা বহিষ্কার করে দিচ্ছেন, অথচ সে অপরাধের সাথে যুক্ত না। এবং যদি এইগুলো আমরা যুক্ত যুক্ত থাকে সেটা তো তদন্ত সাপেক্ষ, তাকে আইনগত একটা ব্যবস্থা রয়েছে আর কি, যদি আচ্ছা, তারপরে তদন্ত আপনি করে দেখেন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা, ডেপুটি রেজিস্ট্রার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তাকে কিভাবে বাসার ভিতরে রাতে, তার ছেলে মেয়ে আছে, সে নারী আছে, শিশু আছে, সেখানে কিভাবে তাকে মব তৈরি করে, একবারও চিন্তা করেনি যে আমরা যে সেখানে যাচ্ছি সেখানে তার নারী আছে, ঘরে একজন শিশু আছে, তারা মানসিকভাবে আপনার নির্যাতনের সম্মুখীন হতে পারে, ভয়ভীতির কারণে আক্রান্ত তারা হতে পারে। সেখানে তাদের স্ট্রোক হতে পারে, না একটা তিনি ট্রমা তো অবশ্যই শ্বাসকষ্ট, তো তৈরি হয় আর কি। একবারও সেই বিবেচনা বোধটা তাদের ভিতরে আসে নাই। এবং বিশ্ববিদ্যালয়ে আপনাকে বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা, তারে পুলিশ নোটিশ করলে অটোমেটিকই সে চলে যাবে থানায়, ঠিক না? জি। তাকে কি এইভাবে রাতের ভিতরে, সকালে বিকালে যায়া তাকে এইভাবে, যেইভাবে শ্বাসরুদ্ধকর করে, আপনার আপনার পরিমণিকে অ্যারেস্ট করার কথা মনে আছে? আমি হ্যাঁ, কিন্তু জি সেই জি সময় নিশ্চয়ই। যে পরিমণিকে অ্যারেস্ট করার জন্য র্যাব পাঠিয়ে দিছে। আর বিশ্ববিদ্যালয় যেই জায়গায় একটা সুরক্ষিত এলাকা, যেখানে আমাকে ভিসি ভাইস চ্যান্সেলর ডাকলে আমি তার কাছে যেতে বাধ্য, এই পাশে একটা থানা, নিউ মার্কেটে একটা থানা, নীলক্ষেতের মোড়ে, হ্যাঁ, আর শাহবাগে একটা থানা, সেখানে খবর দিলেই আমরা চলে যাই। এখানে তো কেউ তো, আমি তো রেজিস্টার্ড শিক্ষক, আমি তো কোনো পলাতক কেউ না। পলাতক কেউ না। তো সেই জায়গায় না কি সেটি। এইগুলো করা কি কোনো সভ্যতা ভিতরে পড়ে? না সম্পূর্ণ যা হয়েছে
আজকেও যেটা হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ একটা সভ্যতা বিবর্জিত কর্মকাণ্ড। আপনি বলছিলেন স্যার যে একটা এর পেছনে একটা কারণ রয়েছে, যে কারণটা আরো একটা কারণ যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে বিশেষ করে অধ্যাপক জিনাত হুদা। অধ্যাপক জিনাত হুদা হচ্ছেন সমাজবিজ্ঞান বিভাগের একজন রেগুলার নিয়মিত চেয়ারম্যান। আপনি জি জানেন চেয়ারম্যান এবং ডিন কখনো ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে পারে না। জি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক 73 অর্ডার, সেখানে আপনার বিশ্ববিদ্যালয়ে এই চেয়ারম্যান হন আপনার সিনিয়রিটি অনুসারে। জি যদি চারিত্রিক কোনো স্খলন না ঘটে তাহলে ভাইস চ্যান্সেলরের কোনো ক্ষমতা নাই এই দুইটি পদ থেকে কাউকে অপসারণ করার। অপসারণ করা। এরা কিন্তু একজন ডিন শিক্ষক দ্বারা নির্বাচিত হয় সরাসরি ভোটে, আর জি চেয়ারম্যান আসেন সিনিয়রিটির ভিত্তিতে। এরা দুইজনই সমস্ত সিলেকশন এন্ট্রি লেভেলের সমস্ত সিলেকশন কমিটির মেম্বার। জি এখন অন্যদিকে আমি আবার বিগত কমিটিতে এক্সপার্ট মেম্বার। জি এমন একটি পরিস্থিতিতে দেখা যায় তিনজনই ভিন্ন মতের শিক্ষক এই সিলেকশন কমিটিতে আছে। আচ্ছা। এই জন্য তারা মব তৈরি করে আপনার ডিনকে সরাই দিছে, পদত্যাগ করাই দিছে। তারপরে মানে চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করেছে আর কি। পদত্যাগে বাধ্য করেছে। এরপরে আপনার চেয়ারম্যানকে এবং আমাকে, যেহেতু কোনো রেগুলার অভিযোগ আমাদের বিরুদ্ধে নাই, এই জন্য ছাত্রদের ভিতর থেকে নানা ধরনের বানোয়াট অভিযোগ বানায় দিয়ে তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করছে। করে ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্ত চলাকালে, আপনার এটা কিন্তু নিয়ম না, কোনো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি চলাকালে কাউকে কখনো মানে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা যায় না। যাবে না। রাইখেই কিন্তু করা যায়। এটা ফ্যাক্ট ফাইন্ডিং, ঘটনা সত্যতা আছে কিনা, এইটার জন্য তাকে সবকিছু থেকে বিরত রাখতে হয় না। এই কমিটিকে, সিলেকশন কমিটিকে আপনার প্রভাবিত করার জন্য এটা কিন্তু 15 তারিখ হচ্ছে আপনার সিলেকশন বোর্ড। কিন্তু আচ্ছা প্রক্রিয়া চলতেছে অনেক দিন ধরে। এটা প্রথমেই তারা কিন্তু সিলেকশন বোর্ড আরো আগেই বসানোর কথা ছিল, যখন আমাদেরকে তারা এখান থেকে রিমুভ করে, আচ্ছা একাডেমিক প্রশাসনিক কার্যক্রম থেকে তারা যখন বিরত রাখে, তখনই কিন্তু আমাদেরকে তারা সিলেকশন বোর্ড বসানোর কথা ছিল। কিন্তু অধ্যাপক জিনাত হুদা হাইকোর্টে রিট করেন আচ্ছা। যে আমাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ অবৈধ। কেন অবৈধ কেন হবে না? এইটা প্রমাণ করে তারপরে হাইকোর্ট সেখানে একটা রুল জারি করে আচ্ছা যে অধ্যাপক জিনাত হুদাকে কেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা অবৈধ ঘোষণা করা হবে না। জি এই রুলটা ইউনিভার্সিটির হাতে। ইউনিভার্সিটির উচিত ছিল প্রথম এই রুলের নিষ্পত্তি করা। নিষ্পত্তি করা। তারা ওই রুলের নিষ্পত্তি না করে তারা গায়ের জোরে আপনার সিলেকশন বোর্ড বসেছে। এর ফলে জিনাত আপা ওই হাইকোর্টের ওই রায়ের কপি একটা ছোট অ্যাপ্লিকেশন দিয়ে গত পরশুদিন প্রভিসির দপ্তরে জমা দিছে যে আপনি তো এটা করতে পারেন না, এটা আইনগত বাধ্যবাধকতা আছে, তাকে বাধা মানতে আছে। হবে। কারণ আপনি এখন সিলেকশন দিবেন, যদি হাইকোর্টের রায়ে প্রমাণিত হয় যে আমি বৈধ চেয়ারম্যান, আমাকে এই অপসারণটা অবৈধ হয়েছে, তাহলে আপনি কিন্তু এই এই সিলেকশনও কিন্তু তখন অবৈধ হয়ে যাবে। তখন কি হবে? আপনি সিলেকশন দিলেন, তারা 6 মাস ধরে বেতন বাধা নিল, তখন এই ইয়াং লেকচারার তাদের 6 মাসের বেতন বাধা ফেরত দিতে হবে। অথবা ধরেন রংপুর বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ওইখানকার চাকরিটা ছেড়ে দিয়ে এইখানে আইসা জয়েন করবে। চাকরিতে জয়েন করছে, তাইলে যদি তার সিলেকশন বোর্ড বাতিল হয়ে যায়, সিলেকশন ভবিষ্যতে যদি চেয়ারম্যান ফিরে আসা মানে কি, মানে হচ্ছে এই সিলেকশন অবৈধ হয়ে যাবে। অবৈধ হয়ে যাবে। আচ্ছা, এই কারণে তাহলে সে দুইটা চাকরি হারাবে, অর্থাৎ রংপুরেরটাও হারাবে, এইখানকারটা হারাবে। তাহলে এইগুলো তাকে বুঝিয়ে আপা 2-3 দিন আগে প্রভিসি বরাবর একটা অ্যাপ্লিকেশন দেয় উইথ হাইকোর্টের ভার্ডিক্ট সহ, কিন্তু তারা কোনো আমলে নিচ্ছে না। তো ওইটা দেওয়ার ফলে এইখানে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বিভাগের ভিতরে।
আচ্ছা। আজকের এই ঘটনা যখন আমরা ক্যাম্পাসে আপনার এই ধরনের ঘটনা গেছি, আমরা যখন মুভ করতেছি, যখন আমরা লাউঞ্জে বসছি, আমরা কিন্তু এর আগেও অনেকবার গেছি, কখনো কিন্তু ছাত্ররা আমাদের হামলা করে নাই। এই আচ্ছা। দুইটা ঘটনা যুক্ত, একটা হচ্ছে সমাজ বিজ্ঞান বিভাগে জিনাত হুদা বা আমার উপরে হামলার, এইটা একটা যুক্ত থাকতে পারে। আরেকটা হচ্ছে যে নীল দলের এতদিন পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি ছিল না, আমি আসার পরে এই সমস্ত জিনিস নিয়ে আমি আবার আন্দোলন সংগ্রাম বা পিসফুল কর্মসূচি, স্মারকলিপি দেওয়া, সবাইকে লিফলেট দেওয়া, যেগুলো সবাই করে, সাদা দলও করে, এটা তো কিন্তু এটা আমাদের একটা কোনো সাধারণ অভিযোগ নাই। প্রক্রিয়া আর কি। সাধারণ প্রক্রিয়া। হুম। তারপরে শতাধিক, এটাতে তো হেডেক, 14 মাস 15 মাস হয়ে যাচ্ছে, শতাধিক শিক্ষক ক্লাসরুমে যেতে পারে না। তাদের সামাজিক অবস্থা কি, আর্থিক অবস্থা কি, কেউ তো কখনো খোঁজ নেয় না। খোঁজ নেয় না। এবং শিক্ষকদের এই বিশ্ববিদ্যালয়ের যে বেতন ভাতা, তার বাইরে কোনো ইনকাম নেই। ইনকাম নেই। তারা ল্যাবে মানে যাইতে ডিপেন্ড, পারতেছে না, তারা ক্লাসরুমে যেতে পারছে না, তারা লাইব্রেরিতে যেতে পারছে না। মানে এক ধরনের স্থবির হয়ে আছে তাদের একটা জীবনযাত্রা আর কি। মানবতর, মানে আপনি বলতে পারেন যে এই শিক্ষকরা একটা গৃহবন্দী অবস্থায় এটা মানবতর জীবনযাপন করতেছে। মানবতার জীবনযাপন, তার মানে কি আপনি এই দেখেন দুটো আমাদের কারণেই আমাদের প্রথম এই, দাবি কিন্তু এইটা, যে শিক্ষকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে হবে। জি জি, মানে তার মানে কি এই দুটো কারণেই আসলে এই আজকের ঘটনাটা এই দুটো কারণকে সামনে রেখেই তারা একটা পরিকল্পিত ভাবে ঘটিয়েছে। হ্যাঁ, এটা এই দুইটা কারণকে সামনে রেখেই এটা ঘটিয়েছে। যেহেতু জিনাত আপা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে প্রভিসি বরাবর, এবং তাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে সিলেকশন বোর্ড বসাবে কি বসাবে না। আচ্ছা। এই জন্য একটা গ্রুপ এর পেছনে আছে, তারাই ছাত্রদেরকে তাদের সমস্ত লাইন অফ অ্যাকশনে তারা পাঠিয়ে দিয়েছে। কি অভিযোগটা কি? যে আমি ব্রাশ ফায়ারের কথা বলছি। তাই জিনাত আপার উপরে কেন হামলা হইলো? অধ্যাপক ডক্টর জিনাত হুদা, ওনার উপরে কেন হামলা হইলো? বা পরবর্তীকালে অধ্যাপক ডক্টর আজমল হোসেন ভূঁইয়া, তাকেও সেখানে ব্যারিকেড দিয়ে অনেকক্ষণ আটকে রাখা হয়েছে, তো তাকেও নাস্তানুবোধ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। হ্যাঁ। চেষ্টা করা হয়েছে। তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নাই। না সেটা অবশ্যই এটা ভ্যালিড করছে নাকি, তার মানে এটা পুরোটাই আসলে একটা মানে এখন আমি আপনাকে ওয়েল বলি প্ল্যান্ড আর কি। যে আমাদের বিরুদ্ধে এত, বিশ্ববিদ্যালয়কে আপনারা বলুন যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে তাদের কাছে, সেগুলো পাবলিক শুনানি করার জন্য। আচ্ছা, না সেটি অবশ্যই। আচ্ছা স্যার, একটা বিষয় জানার জন্য যে এই ঘটনার পরে আপনারা কি বিষয়টা ভিসি মহোদয়কে জানিয়েছেন কিংবা আপনার বা কোনো আইনি কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা? শোনেন, এইটা হচ্ছে আপনার একটা পাবলিক নুইসেন্স কর্মকাণ্ড। অর্থাৎ সারা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আপনি ইউএসএ থেকে জানিয়ে ফেলছেন, এটা কি আর আমার অভিযোগের অপেক্ষা রাখে? আচ্ছা, না এইটা অবশ্যই। তো এখন আপনার একটা ভয়েস রেজ করার, আপনি যেমন একটা, আপনি দায়িত্ব কি পালন করতেছেন, যে আমি এইটা এমন ভাবে তুলে ধরবো যাতে পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয় এবং এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কোনোদিন না ঘটে। আর আর না ঘটে। এটাই এই, আপনি কেন আমার ইন্টারভিউ নিতেছেন? আপনার তো মনের ভিতরে এই সৎ উদ্দেশ্য ছাড়া আর অন্য কিছু নাই। অবশ্যই। তাইলে বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু কর্মকর্তা, ডাকসুর উচিত যে তাদের একজন কর্মকর্তা এই ধরনের মানে নিন্দনীয় ন্যাক্কারজনক ঘটনা, ন্যাক্কারজনক। হ্যাঁ, হ্যাঁ। লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে, এর ফলে ডাকসুর ইমেজ বেড়েছে না কমেছে সেটা বিবেচনা করা। কিংবা তারা যদি তাকে, বিশ্ববিদ্যালয় তারা প্রশাসন যদি তাকে, আপনাকে ফোন করেছিল কিনা আর কি? না, এরপরে প্রশাসন, আমি আমার এরপরে প্রশাসনের সাথে আমার কোনো কথা হয় নাই। তবে আমি, ডাকসুর বিবেচনা করা উচিত যে এই ধরনের ঘটনা তারা ভবিষ্যতে আরো ঘটানোর পরিকল্পনা করতেছে কিনা। যদি তারা এই ধরনের ঘটনা সাপোর্ট না করে, তাহলে ডাকসুর উচিত তাকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা, যে আপনি কেন, কি কারণে এই ধরনের ঘটনা ঘটাইলেন। জি অবশ্যই। এবং ডাকসুর এই ধরনের এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরো তাদের কর্মকর্তা ঘটাবে কি না, সেখানে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করা দরকার।
2 নম্বর না হচ্ছে অবশ্যই। ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেজিস্ট্রার, কর্তৃপক্ষ, তাদেরও বিবেচনা করতে হবে এই ধরনের ঘটনা যদি এই ক্যাম্পাসে ঘটে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, ঐতিহ্য এবং তার ভাবমূর্তি, সেটা ক্ষুণ্ণ হয় কিনা, ক্ষুণ্ণ হয় কিনা। সেখানে কোনো পাবলিক কনসার্ন তৈরি হয় কিনা, অবশ্যই সেই বিষয়টাও কিন্তু তাদের বিবেচনা করা উচিত। বিবেচনা করা। আমাদের যে 15 বছর, বিগত 15 বছর আমরা বিশ্ববিদ্যালয়ে চালিয়েছি, আমাদের যেই কজন ভাইস চ্যান্সেলর ছিল, এই ধরনের বিষয় সেখানে কল্পনাই করা যায় না। যে না বিশ্ববিদ্যালয়ের অবশ্যই। ছাত্রদের ভ্যালুজ বলেন, শিক্ষকদের ভ্যালুজ বলেন, কোনো একটা কথা আমরা যদি উচ্চ স্বরে বলি বা উচ্চ স্বরে একটা মিউজিক বাজাই, কেউ যদি ডিস্টার্ব ফিল করে, আমরা বলি ভাই সরি, আপনি কিছু মনে করেন না। বা আমরা একটা লাউঞ্জের ভিতরে বসে আছি, একজন একটু উচ্চ স্বরে কথা বলতেছে, আরেকজনের ডিস্টার্ব হতেছে, ভাই সরি, আমি একটু জোরে কথা বলবো। আমাদের এটা তো স্যার, এনভায়রনমেন্টটা হচ্ছে এই ধরনের, বিনয়ী, এ- সহযোগিতামূলক, এটা তো স্যার সহনশীলতার আধার। 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা সারা বাংলাদেশে যেরকমটা দেখেছি যে নানান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নানাভাবে হেনস্থার একটা মানে ধারাবাহিক ঘটনা ঘটেছে, কিন্তু না সরকারের পক্ষ থেকে না প্রশাসনের পক্ষ থেকে কখনো কোনো ব্যবস্থা আমরা কখনো নিতে দেখিনি। মানে কেউ একজন কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে তার ইনভলভমেন্ট বা তার আইডিওলজি থাকতে পারে, এটা স্বাভাবিক। ব্যক্তি মাত্রই রাজনীতির সাথে একটা তার মতাদর্শ থাকবে, এটা স্বাভাবিক, এবং সেইটার জন্যই নানা রকম হেনস্থার ঘটনা দেখেছি সারা দেশে, এবং সেইটা শেষ পর্যন্ত এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা আহ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই মানে নাম্বার 1 বিশ্ববিদ্যালয়ে এসে এরকম একটা ঘটনা ঘটবে, এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আর কি। এইটা এরপরেও যদি প্রশাসন আহ, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভিসি মহোদয় তথা মানে সরকারের একটা এটার একটা ব্যবস্থাও আমার আমার মনে হয় যে নেওয়া উচিত আর কি, যে এরকম ঘটনা এটা যদি প্রশ্রয় পায়, যদিও অনেকগুলো ঘটনা সব ঘটনাই আসলে প্রশ্রয় সরকারের পরোক্ষ মদদে বা প্রশ্রয়ী এসব ঘটছে, কারণ সরকার নিশ্চুপ থাকে, চুপ থাকে, কিছু বলে না। তাদের আসলে বলার অনেক কিছু রয়েছে কিন্তু বলে না, করার অনেক কিছু রয়েছে করে না, সেটারই ধারাবাহিকতা মনে হচ্ছে। আমরা আশা করব স্যার আজকে ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি এই বিক্ষিপ্ত সময় একেবারে একটা মানে খুবই বাজে একটা সময়ে যে আপনি সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এবং আমরা আশা করব যে এই যে যারা দায়িত্বে রয়েছে তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা এই প্রতিহিংসা হিংসা এইসবের রাজনীতি আসলে আর দেখতে চাই না, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, সেটি আসলে আমাদের কাম্য। স্যার যদি সর্বশেষ কিছু একটু বলেন আর কি। বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটার পিছনে দুইটা কারণ থাকে। একটা ঘটনা হচ্ছে যে যে যারা ধরেন ক্ষমতার ইনকামবেন্ট পার্টি, জি। তাদের ভিতরে যখন আত্মবিশ্বাসের অভাব থাকে, ঘাটতি থাকে, হ্যাঁ। ঘাটতি থাকে, যে আসলেই আমরা ভালোভাবে চালাতে পারবো কিনা, আসলেই আমরা তাদের সাথে সুস্থ ডিবেটে যেতে পারবো কিনা, হুম। আসলেই আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে পারবো কিনা, সেই ধরনের জায়গাগুলোতে যখন খাত থাকে, তখন কিন্তু তারা দখল প্রক্রিয়ার দিকে, অসুস্থ ধারার দিকে তারা ধাবিত হয়। দাবিটা, হ্যাঁ। এইখানেও কিন্তু সেই ঘটনাটা ঘটেছে। ছাত্রলীগ বলেন, কেন আওয়ামী লীগের নিষিদ্ধ করা হইল, বা ছাত্রলীগের নিষিদ্ধ করা হইল, বা এই ধরনের পার্টি সবাই থেকে সেখানে যদি উন্মুক্ত বিতর্ক হইতো, হ্যাঁ, ফর এক্সাম্পল যে কোনো একটা হত্যাকাণ্ড, আপনি টেলিভিশনের দিকে লক্ষ্য করেন, বিরোধী দল বা অন্য গ্রুপ ভিন্ন মতের কাউকে ওইখানে আসতে দেওয়া হয় না, ইনভাইট করা হয় না। আরে, আপনি টেলিভিশনে আমাকে ডাকছেন, ভিন্ন মতের আরেকজনকে ডাকবেন, সেখানে একটা পাবলিক শুনানির মতো অবস্থা হয়। শুনানির মতো অবস্থা বিএনপির হয়। একজন থাকে, আওয়ামী লীগের একজন থাকে, বামপন্থীর একজন থাকে, হুজুরদের, মৌলানা মৌলানা সাহেবদের একজন থাকে,
সবাই মিল্লা কর্ডিয়াল বিষয় তাদের বক্তব্যগুলো তারে ইয়ে করে। পুলিশও তো এত সুন্দর করে ইনভেস্টিগেশন করতে পারে না, পারে? জি। ৫ জনের ৫ রকম কথা হইলেই তো হত্যাকাণ্ডের কুলো কি ওইটা এমনি বেরোয় আসে। না তাইলে সেটাই। আপনি যে একে বাদ দিয়া ওকে বাদ দিয়া আপনি এগুলা করতেছেন, আপনার উদ্দেশ্য তো ভালো না। আপনি চান না যে ঘটনা সামনে আসুক, যে না অপরাধী সেটাই, তার মানে শাস্তি পাইতে যে হবে। যে কোনো ঘটনায় কেউ যদি অপরাধের সঙ্গে সঙ্গে সম্পৃক্ত থাকে, সেটা হ্যাঁ, যথাযথ তদন্তের মাধ্যমে তার বিচার হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ঢালাও ভাবে সবাইকে একটা অপরাধের জন্য, দুটো অপরাধের জন্য সবাইকে দায়ী করা, এটা আসলে কোনো ন্যায় বিচার কখনোই এটা বলা যাবে না আর কি। এটা সেটাই। স্যার, এখন ধন্যবাদ। আমার বক্তব্য হচ্ছে সর্বশেষ, যে তারা যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে করেছে, সেই অভিযোগগুলো লিস্টগুলো আপনি নেন, নিয়ে আমার বক্তব্য যে শুনেছেন, আমি তো আমার পক্ষে স্বাভাবিকভাবে আপনার ধারণা হইতে পারে আপনি তো আপনাকে ডিফেন্ড করবেনই। হ্যাঁ, নিরপেক্ষভাবে আপনি তদন্ত করে দেখেন যে এগুলোর আসলে আমার বিরুদ্ধে, জিনাত হুদার বিরুদ্ধে, অধ্যাপক সাদেক আলিমের বিরুদ্ধে, অধ্যাপক জিনাত হুদার বিরুদ্ধে, অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষকের বিরুদ্ধে যেই অভিযোগগুলো এগুলো আসছে, এগুলার কোনো বাস্তবে কি কোনো ধরনের কোনো সত্যতা আছে কিনা। অবশ্যই, অবশ্যই সেটাই। এটা আসলে আপনি যেমনটি বলছিলেন যে এটা আসলে একটা উদ্দেশ্য প্রণোদিত, এবং সিলেকশন বোর্ড এবং আপনার কর্মকাণ্ড, সাম্প্রতিক কর্মকাণ্ড আপনার সরব হওয়া আসলে, মানে সরব হতে দিতে চায় না আরকি। একটি পক্ষ চাচ্ছে যে যেন আপনারা সরব না হতে পারেন। সেইটার জন্যই আসলে একটা ছুতো ধরে এই আক্রমণ হয়েছে বলেই মানে। আপনি যদি আপনি যদি আমাদের স্মারকলিপির ভাষাগুলো দেখেন, কোথাও প্রত্যেকটা কথা ওয়ার্ডিং মেপে সেখানে কথা বলা হয়েছে। কোনো শব্দ কাউকে হার্ট করতে পারে এই ধরনের শব্দ এখানে নেওয়া হয় না। কারণ উই অল ইন দিস ইউনিভার্সিটি স্পিয়ার আর অলওয়েজ জেন্টেলম্যান। জেন্টলম্যান। আমরা কাউকে আঘাত করে কথা বলতে পারি না। না সেটাই। একটা তর্ক হইতে পারে, যদি বিতর্ক হইতে যদি পারে, কিন্তু সুস্থ যদি সুস্থ শান্তিপূর্ণ বিনয়ের সাথে কথা বলে আপনি আপনাকে তুলে ধরতে পারেন, তাহলে সেখানে আপনি কনফ্লিক্টে কেন যাবেন? কেন কেন কনফ্লিক্ট হবে আরকি। না সেটাই, সেটাই স্যার। এটা আসলে এখন তো আসলে কি বলবো? মানে এখন কারা কোথা থেকে কিভাবে অ্যা কাকে দিয়ে কি করাচ্ছে, এটা আসলে মানে একটু চোখ কান খোলা রাখলে পরে আসলে বোঝা যায় যে সকলেই আসলে উদ্দেশ্য প্রণোদিত আরকি। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আ আ নিশ্চয়ই আমরা অন্য প্রসঙ্গ নিয়ে আরেকবার একটু আপনার সাথে কথা বলবো। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। স্যার আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আ সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের যারা দর্শক আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।